কিশোরীর মুখ সেদিন বেশ উজ্জ্বল। দীর্ঘ 14 বছর ভাড়া বাসায় থাকার পর 7 দিন আগে সে বেনেটোলা লেনে একটি আস্ত বাড়ি কিনে ফেলেছে। বাড়িটা পুরনো, সাবেক ধাঁচের দোতলা বাড়ি। 7 দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় দিবারাত্রি রাজমিস্ত্রি লাগিয়ে বাড়ির বাইরের পলেস্তারার কাজ, অন্দরের দেওয়ালগুলি নতুন রং সব করিয়েছে। বৈঠকখানায় নতুন খাট তৈয়ারি করেছে আড্ডা দিতে বসার জন্যে। একটা মজলিসি গড়গড়াও কেনা হয়েছে। এই 7 দিন ধরে আপিস কখনো ছুটি আবার কখনো আধা ছুটি নিয়ে লাগাতার আমিও কিশোরীর সাথে লেগেছিলাম। কিশোরী সেনের সাথে আমার বন্ধুত্ব বছর 15 পেরিয়েছে, আর আমাদের বন্ধুত্ব দিন দিন সুদৃঢ় হয়েছে। যদিও স্বভাবে আমি সম্পূর্ণ আস্তিক, আর কিশোরী না, সে নাস্তিক ঠিক নয়, তবে ওই ধরি মাছ না ছুঁই পানি গোছের। সে যাগে, দিনটা কিশোরীর সঙ্গে আমারও বেশ খুশির দিন, কারণ এই বাড়িটা কেনার পরেই কিশোরী সংসার পাতবে এমন কথা। আমার স্ত্রী যশোধরাও কিশোরী ঠাকুরপোর বিয়ে দেওয়ার জন্য বিশেষ উৎসাহী, কারণ তাতে তার আড্ডা দেওয়ার জন্য একটা সঙ্গী নিয়ে জুটে যাবে। যদিও কিশোরী বয়সে আমার থেকে বছর 3 ছোট, তবুও বয়সের এই তফাৎ আমাদের বন্ধুত্বে বিশেষ বাধা হয়ে দাঁড়ায়নি। দুজনে গাঁদা ফুলের মালা দিয়ে ঘর সাজাচ্ছিলাম। এক দারুণ আনন্দ ও উদ্দীপনায় দুজনের মন নাচছে, কারণ কিশোরীর গৃহপ্রবেশের অনুষ্ঠানে আজ যে অতিথিরা আসবেন তার মধ্যে অন্যতম হলেন তারানাথ চক্রবর্তী, যাকে সবাই তারানাথ জ্যোতিষী বা তান্ত্রিক হিসেবেই চেনেন। তিনি কিশোরীর গৃহ পূজা করবেন। বিগত 2 বছর ধরে তারানাথের বাড়িতে আমরা আসা যাওয়া করি। তার বিচিত্র অভিজ্ঞতার গল্প এবং ভরাট কণ্ঠের পরিমার্জিত উপস্থাপনা আমাদের শ্রোতা মননে ছাপ ফেলে দিয়েছে। যদিও ছটফটে কিশোরী ঘোরতর নাস্তিক বা বাচাল প্রশ্নের জন্যে তারানাথের বিশেষ বিশেষণের শিকার হয়েছে। প্রায় প্রতিটি গল্পের মাঝেই কিশোরী তার যুক্তিবাদী পেঁচাল পেড়ে তারানাথের কাছে নাস্তিক, ফিচেল, পাষণ্ড এইসব উপাধিতে ভূষিত হয়েছে, তা আপনারা জানেন। তবে রাগ করলেও তারানাথ কখনো আমাদের নিরাশ করেননি। শুনিয়ে গেছেন তার জীবনের একের পর এক অবিশ্বাস্য সব অভিজ্ঞতা। এতদিনে বহুবার আমন্ত্রণ সত্ত্বেও তারানাথ কখনো আমাদের দুজনের বাড়ি আসেনি। কখনো যজমান আসবে, কখনো চারির পড়াশোনা, কখনো শরীর খারাপ এই বলে কাটিয়ে দিয়েছে। কিন্তু কিশোরী যখন 7 দিন আগে বাড়ি কেনার খবর দিয়ে তারানাথকে বাড়ি গিয়ে নিমন্ত্রণ করল, তারানাথ তাকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ দেখল, তারপর বলল, বেশ, যাব। কিশোরী তাকে সেদিনটা ও বাড়িতে রাত্রিবাসের অনুরোধও করল। সে বলল, ঠাকুরমশাই, আপনার পায়ের ধুলো না পড়লে কিন্তু আমার বাড়ি কেনা কিন্তু সার্থক হবে না। তারানাথ স্পষ্টতই খুশি হল। তার চোখ মুখের উজ্জ্বলতায় সেটা বোঝা গেল। শুধু বলল, তা বাড়ি কিনেছ, খুব আনন্দের কথা। কথাটা হচ্ছে, বাস্তু দেখে নিয়েছ তো? কিশোরীর নিস্তব্ধতা দেখে তারানাথ বলল, বুঝলাম, নিশ্চয়ই নাওনি। নাস্তিক বলে কথা, নাস্তিকের আবার গৃহ পুজো। সে যাকে আসবক্ষণ, তবে একা যাব না। আমার এক ভাগ্নে আসবে ওই দিন, সেও যাবে। কিশোরী উৎফুল্ল হয়ে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই মিলে আসুন না। আর চারিকেও থামিয়ে দিয়ে তারানাথ বলল, না হে, চারির যাওয়া হবে না। তোমরা তো জানো ওর বিবাহ আর মাসখানেক পরেই, তাই এখন আর বিশেষ বাইরে বের হতে দিচ্ছি না। কিশোরী বলল, আচ্ছা বেশ, তবে আপনাকে কিন্তু একটা গৃহ শান্তির পুজো করে দিতে হবে। তারানাথ হেসে বলল, সে হবে ক্ষণ। একটা ফর্দ করে দিচ্ছি, জিনিসগুলো কিনে নিও। আর কি? কিশোরী প্রশ্ন করে। বিনয়ের হাসি হেসে তারানাথ বলে, বুড়ো বামুনটার দক্ষিণায় কিছুটা দাক্ষিণ্য দেখিও। সৎ গৃহস্বামী মাত্রই তাই করে। কি অশ্বিনী, ঠিক বললাম তো? দরাজ কণ্ঠে হেসে উঠল তারানাথ। বললাম, আপনি তারানাথ, তারানাথ কি ভুল বলতে পারেন? হ্যাঁ।
অবশেষে সেই দিন এসে পড়ল। পুজোর সময় বেলা 10 ঘটিকায়, যেমনটা তারানাথ বলে দিয়েছে। যোগাযন্ত্র সব শেষ। কিশোরীর মা ননিবালা দেবী এসেছেন দেশের বাড়ি থেকে, এছাড়া আর আসার কেউ নেই। সেই গুপ্তধন প্রাপ্তির ঘটনার পরে 12 বৎসর কেটে গেছে। এর মধ্যে কিশোরীর পিতৃবিয়োগ ঘটেছে। কাজেই নিমন্ত্রিত বলতে সস্ত্রীক আমি, তারানাথ ও তার ভাগিনা এবং কিশোরীর আপিসের জনা দুয়েক সহকর্মী। তা সকাল সকাল দরজায় কড়া নড়ে উঠতেই কিশোরী ব্যস্ত সমস্ত হয়ে সদর খুলতে গেল। সঙ্গে আমিও গেলুম। দরজা খুলতেই তারানাথ হাসি মুখে নমস্কার জানালো। এতদিন তারানাথের মুখে জ্ঞানীর আভিজাত্য দেখেছি, আজ দেখলাম পোশাকের আভিজাত্যেও সে কম যায় না। চুনোট করা ধুতি, কাজ করা তসরের পাঞ্জাবি এবং গলায় ঝোলানো উত্তরিয়ে সে সজ্জিত। হাতে একটা বড় দইয়ের হাঁড়ি। চাল কলা বাঁধা বিদ্যের পুরুষ যে সে নয়, তা আমরা অনেক দিনই জানি। আসুন আসুন ঠাকুরমশাই, কি সৌভাগ্য! আরে সুস্বাগতম সুস্বাগতম, আসুন আসুন আসুন। কিশোরী ব্যস্ত হয়ে পড়ল। গঙ্গাজল ঘটি করে ছড়িয়ে তার পথ করে দিতে লাগল। তারানাথ ইতস্তত করে বলল, দূর পাগল, গঙ্গার জল ছিটিয়ে ভগবানের পথ করে দিতে হয়। আমি সামান্য মানুষ। আরে আরে পায়ে গঙ্গার জল ছিটিও না, ওতে গঙ্গা জলের অপমান হয়। কিন্তু কথায় আছে না, দুরগ্রহে দুর্মতি। কিশোরীর স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে ধরুন যারা স্নান করার জন্য গঙ্গায় নামে, তারা তো গঙ্গার জলে পা দিয়েই নামে, তাদের কি পাপ লাগে? আমি প্রমাদ গুনলাম। এই বুঝি তারানাথ রেগে চলে যায়। কিন্তু তারানাথ যেন আজ এক প্রসন্ন মূর্তি অভিভাবক। সে কিশোরীর পিঠে পিতৃসুলভ স্নেহাস্ত রেখে বলল, আলবাত লাগে। গঙ্গা স্নানের অনেক নিয়ম থাকে জানো। গঙ্গায় স্নান করলে কৃতকর্মের পাপ একটু একটু করে ধৌত হয়। তাই গঙ্গায় নামার আগে শুদ্ধ মনে মা গঙ্গাকে ডেকে আগে বলতে হয়, হে মা গঙ্গা, তোমার পবিত্র ধারায় স্নান করে আমি পাপ মুক্ত হতে চাই, আর তোমার পবিত্র জলে পা ছুঁয়ে আমি অবতারণ করছি, আমায় ক্ষমা করো। কিন্তু মানুষ এত কিছু জানেই না, জানার কথাও নয়। কারণ একমাত্র সদ্গুরু লাভ করতে পারলে তিনি মনের আঁধার দূর করে। তাই এসব না জানা মানুষের অজানা কৃতকর্মের পাপের বোঝা তাদের অজান্তেই বৃদ্ধি পায়। কিশোরী আর কথা বাড়ালো না, শুধু বলল, আপনার ভাগিনা আসবেন বললেন, সে তো এলো না। তারানাথ বলল, আজ ভোরের ট্রেনে রওনা দিয়ে দিয়েছে, বিকালেই কলকাতায় পৌঁছবে। ও, তিনি বুঝি এখানে থাকেন না? কিশোরী প্রশ্ন করল। না, সে এখন জমিদারি দেখাশোনার কাজে মুঙ্গেরে আছে। বড় ভাগ্নে অসুস্থ, জমিদারি ওই দেখাশোনা করে। তবে আস্তে আস্তে তাকেও কিছুটা কাজ শিখে নিতে হচ্ছে। ও দেখো দেখি, আপনাকে নিয়ে সেই তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। আসুন আসুন, ঘরের ভেতরে আসুন ঠাকুরমশাই, আসুন। তারানাথ ঘরে ঢুকলেই ননিবালা দেবী গলায় আঁচল জড়িয়ে প্রণাম করতে গেলে তারানাথ তাকে ধরে ফেলল। অত্যন্ত কুণ্ঠিত হয়ে বলল, ছেলের কি সাধ্য আছে মা যে সে মায়ের প্রণাম নেয়? তুমি তো আশীর্বাদ করবে আমাদের। ননিবালা দেবী বললেন, কল্যাণ হোক বাবা তোমার। আমার স্ত্রী যশোধরা তারানাথের পায়ের ধুলো নিল। তারানাথ তাকে আশীর্বাদ করে একটি চকচকে 5 টাকার নোট তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এটা রাখো বৌমা। তোমার কর্তা তো জীবনে তোমার মুখ দেখতে আর এই বুড়োকে ওই বাড়িতে নিয়ে গেল না। যশোধরা একটু মুখ নিচু করে সলজ্জ ভঙ্গিতে বলল, ওনার মুখে তো শুধু আপনার নামই শুনি। আপনি যে গল্পগুলি বলেন সেগুলো সবই আমার ওনার মুখ থেকেই শোনা। কারণ যেদিন উনি আর কিশোরী ঠাকুরপো আপনার বাড়ি যান, আমিও বাড়িতে উদ্গ্রীব হয়ে বসে থাকি। যখন উনি ফিরবেন আমিও আপনার অভিজ্ঞতার গল্প শুনে নেব। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না, কারণ ওনার পেটে তো কিছুই থাকে না। তাই সেদিন উনি গপ্পটা বলেই দেন। এই বলে মাথায় ঘোমটা টানল যশোধরা। তারানাথ হেসে বলল, তোমার পতিদেবের বিশ্বাস 5 শিকেতে 5 শিকে। আর ওই যে কিশোরী, ওর বিশ্বাস 5 আনা কিনা সন্দেহ আছে।
কিশোরী একটু অপ্রস্তুতে পড়ে গেল। তারপর কাষ্ঠ হাসি হেসে সবার জন্য জলযোগের ব্যবস্থা করতে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে যশোধরাকে বলল, বৌঠান জলখাবার পৌঁছে দিয়েছে, আপনি যদি একটু সবাইকে পরিবেশন করে দেন। যশোধরা চলে গেল। আর কিছু পরেই সুসজ্জিত থালায় গরম গরম হিঙের কচুরি, ছোলার ডাল, একটি করে রাজভোগ আর একটি প্লেটে মাখা সন্দেশ নিয়ে এলো। তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভোজন রসিক মানুষ, উৎকৃষ্ট জলখাবার দেখে একগাল হাসি নিয়ে কিশোরীকে বলল, আরে করেছ কি কিশোরী? মাখা সন্দেশ এনেছো? এ তো আমার বড্ড প্রিয়, তুমি কি করে জানলে? কিশোরী বলল, তবে যে বললেন আপনার গপ্প আমি বিশ্বাস করি না। সেই যে বিশু ঠাকুরকে বলেছিলেন মাখা সন্দেশ আপনার বড্ড প্রিয়। হো হো করে হেসে উঠল তারানাথ। তারপর বলল, আমি কিন্তু নিজের পেট ভরিয়ে তারপর পুজোয় বসি, কারণ মানুষের দেহে নারায়ণ থাকেন, তাকে অভুক্ত রেখে কোনো পুজোই শুরু করা যায় না। কাজে যদি ভাবো উপোস দিয়ে পুজো করবে এবং পুজোর শেষে উপোস ভঙ্গ করবে, সেটি করো না বাপু, এতে কোনো পুণ্য নেই। জানোই তো ঠাকুর বলেছে খালি পেটে ধম্ম হয় না। তারানাথ সত্যিই ভারী মজলিশি লোক। যেখানে যান একেবারে জমিয়ে তোলেন। যেমন খেতে ভালোবাসেন তেমন খাওয়াতে, তেমনি গল্প শোনাতে। তার পড়তি অবস্থা তার দরাজ হৃদয়কে কৃপণ হতে দেয়নি, বরং আরও দরাজ করেছে। সাধক মানুষরা এমন আপন ভোলাই হন। কিন্তু গৃহী সাধক এমন অমিত ব্যয়ী হলে ও শখের পিছনে অর্থ উড়িয়ে দিলে তার সংসারে নেমে আসে আর্থিক বিপর্যয়। তারানাথেরও তাই হয়েছিল। একসময় রেস আর সুরা, এই দুইয়ের পেছনে অর্থ বরবাদ হয়েছিল জলের মতো। ভেলকি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করার জন্যে ক্ষমতাও বিশেষ ছিল না। তবে মধুসুন্দরী দেবীর কৃপায় তার মোটা ভাত কাপড়ের অভাব কোনোদিনই হয়নি। 1 ডজন হিঙের কচুরি আর প্রায় 1.25 কেজি মাখা সন্দেশ শেষ করে তৃপ্তির ঢেকুর তুলল তারানাথ। তারপর নিজের ঝোলা ব্যাগ থেকে শালপাতার একটা মোড়ক বার করে কিশোরীকে দিয়ে বলল, এই নাও মধুসুন্দরী দেবীর আশীর্বাদী ফুল, আর পুজোর ঘরটা আমায় দেখিয়ে দাও। ফুলটা হাতে নেওয়া মাত্রই কিশোরীর হাতটা ছুঁড়ে ফুলটা জানলার দিকে ফেলে দিল। কিশোরীর এমন কাণ্ডতে তারানাথ রেগে হাঁ হাঁ করে উঠল। তোমার ফিচলেমির একটা সীমা আছে, তুমি। রাগে ফুঁসতে লাগলো তারানাথ। ঘটনার আকস্মিকতায় আমিও খানিক অবাক হয়ে গিয়েছিলাম। সে উল্টোপাল্টা যুক্তিবাদী প্রশ্ন করতে পারে, কিন্তু তারানাথের দেওয়া ফুল ছুঁড়ে ফেলার দৃষ্টতা সে দেখাবে না। ওর দিকে তাকিয়ে দেখলাম ও সমান হতভম্ব হয়ে গেছে, যেন ইচ্ছাকৃত সে ভুল করেনি। একটু হতভম্ব দশা কাটিয়ে কিশোরী তারানাথের পায়ে ধরে বলল, বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি ফুল ফেলিনি। আপনি ফুলটা আমার হাতে দেওয়া মাত্রই কে যেন আমার হাতে সপাটে একটা চড় মারল, আর তাতেই ফুলটা। কিশোরীর মুখে এই কথা শুনে আমরা সকলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছি। তারানাথ এতে একটু অবাক হলো না, বরং চারপাশটা চেয়ে নিল। আপনি কিছু বুঝতে পারেননি ঠাকুরমশাই? কিশোরী আমতা আমতা ভাবে জিজ্ঞেস করল। তারানাথ বলল, তোমাদের তো বলেছি, যে শক্তি ছিল তার ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। আগাম বিপদের গন্ধটাও এখন তেমন ভাবে পাই না। তবে বিপদের জল মাথার দিকে উঠলে দেবী হয়তো আবার দয়া করবেন। চলো এখন ঠাকুর ঘরে চলো দেখি। আমরা সবাই 2 তলায় ঠাকুর ঘরের দিকে উঠতে লাগলাম, কিন্তু 3টে সিঁড়ি ওঠার পর টের পেলাম সেখানে পরিবেশটা বেশ গুমোট এবং ভারী হয়ে আসছে। আর ভীষণ শক্তিশালী একটা বাতাস ঘুলঘুলি দিয়ে সুতীব্র গতিতে নিচে ধাবিত হয়ে আমাদের উপরে উঠতে বাধা দিচ্ছে। প্রচণ্ড ঝড়ে ও বৃষ্টিতে যেমন ছাতা মাথায় দিয়ে ঝড়ের অভিমুখে এগোনো যায় না, এও যেন তাই। মনের মধ্যে একটা প্রশ্ন তোলপাড় করছে। শুধু অবাক হয়ে ভাবছি, এত বাড়ির ভিতর, তাও দিনের বেলা, এমন শক্তিশালী হাওয়া এলো কোথার থেকে?
তারানাথের দিকে চোখ গেল আমার। তারানাথ চট করে চোখ বুজে কি একটা মন্ত্র বিড়বিড় করতেই অনুভব করলাম হঠাৎ করে যেন সেই উল্টোমুখী চাপটা শক্তিহীন হয়ে পড়ল। এসো, সকলে এসো আমার সঙ্গে। তারানাথ বিজয় গর্বে বলল। সাময়িক বিহলতা কাটিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি হলো ব্যাপারটা? তারানাথ রহস্য করে বলল, পরে বলছি। এতদিন আমরা শুধু তারানাথের গল্পই শুনেছি, নানান অলৌকিক ব্যাপার স্যাপারের কথা শুনেছি, কখনো বিশ্বাস করেছি, কখনো অবিশ্বাস করে তারানাথের চোখা বিশেষণ খেয়েছি। কিন্তু আজ তো কোনো গল্প নয়, আমরাই যেন কোনো গল্পের চরিত্র হয়ে উঠেছি। আর সেই গল্পের আসল নায়ক যেন তারানাথ। আজ আমরা প্রথম তার কোনো ক্ষমতা নিজের চোখে দেখলাম। ননিবালা দেবী ও যশোধরা ভয়ে কাঠ হয়ে গেছে। আকস্মিক এই অপ্রত্যাশিত ঘটনায় কাঁদতে শুরু করেছে ফুপিয়ে। ননিবালা দেবী ঠকঠক করে কাঁপছেন, বলছেন, এসব কি? কেমন ধরো অলক্ষণে বাসা তুই নিলি বাবা? ওপর থেকে গলা চড়িয়ে তারানাথ বলল, ঘাবড়িও না মাগো, আমি যতক্ষণ আছি কিচ্ছু হবে না। উপরে ঠাকুর ঘরটার দরজা ভেজানো, দেখেই মনে হচ্ছে বেশ ছড়ানো ঠাকুর ঘর। দরজাটা খুলতেই সবাই বিস্ময়ে হাঁ হয়ে গেলাম। সমস্ত পুজোর জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে আছে। গঙ্গা জলের পাত্র উল্টে সারা ঘর জলে জলময়। এসব কি হচ্ছে ঠাকুরমশাই? আমি ব্যগ্র হয়ে উঠলাম। তারানাথ কিছু বলল না, শুধু দুটো হাত জড়ো করে আকাশের দিকে তুলে ধরল। সিঁড়ির আলো আঁধারিতে সেই হাতের ছায়া দেখালো শিংওয়ালা হরিণের মতো, যেন দেওয়ালে ছায়া ফেলে কেউ ছায়াবাজি দেখাচ্ছে। মুখে বিড়বিড় করে এক নাগারে কিছু মন্ত্র বলে যাচ্ছে। এরপর সে ঠাকুর ঘরে ঢুকল, পেছন পেছন আমরা। কিশোরী ঘরে ঢুকেই কেমন থমকে গেল। আমাদেরও একই অবস্থা। কোথায় গঙ্গা জল? যে ঘরের মেঝে মিনিট খানিক আগেও গঙ্গা জল পড়ে ভেসে যাচ্ছিল, সেই মেঝে শুকনো খটখটে। পূজার উপাচার কেউ যেন সুচারু হাতে সাজিয়ে দিয়েছে। হয়তো কিশোরী এই ঘটনা ঘটার আগে এভাবেই সাজিয়ে রেখেছিল ঘর। তারানাথের গল্পের জোর আমরা দেখেছি, আজ তার সাধনালব্ধ ক্ষমতা প্রত্যক্ষ করলাম। তন্ত্র যে বুজরুকি বা উড়িয়ে দেওয়ার মতো জিনিস নয়, সেটা আজ অর্ধনাস্তিক জিজ্ঞাসু মনের বন্ধুটি অর্থাৎ কিশোরী সেন ভালোভাবেই বুঝতে পেরেছে। শক্তি ক্ষয় হয়েও যেই মানুষটির এমন অতীন্দ্রিয় অলৌকিক ক্ষমতা থাকে, তবে পূর্ণ ক্ষমতাবস্থায় সে কত ক্ষমতা লাভ করেছিল আন্দাজ করতে পারছেন বোধহয়। আপনারা সবাই নিচে যান। কিশোরী, তুমি ভেতর থেকে লাল সুতো নিয়ে এসো। তারানাথের ভরাট কণ্ঠ গমগম করে উঠল। সবাই নিচে নামলেও আমি দাঁড়িয়ে রইলাম। কিশোরী দুরু দুরু পায়ে ঠাকুর ঘরে ঢুকতেই বিজলি আলোগুলো দপদপ করে উঠল। একবার চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে ঝপ করে লাল সুতোর গোলা তুলে এনে তারানাথের হাতে দিল। তারানাথ সেই সুতো ছাড়ালো। তারপর চাঁড় ভাঁজে সেটা ভাঁজ করে দুই দরজার কড়ায় ভালো করে গিঁট বেঁধে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনজনের নিচে এসে বসলাম। ননিবালা দেবী ও আমার স্ত্রী তখনও ভয়ে আড়ষ্টের মতো বসে আছেন। তারানাথ দুজনকেই আশ্বস্ত করে বলল, ভয় নেই মা, যা কিছু খারাপ ছিল তা সাময়িকভাবে বন্ধন করে দিয়েছি। পুজো হবে না বাবা তারানাথ? ভয়ে ভয়ে ননিবালা দেবী শুধলেন। তারানাথ বলল, নিশ্চয়ই হবে, তবে দিনে নয়, পুজো আজ রাতে হবে। তারপর চাপা কণ্ঠে বলল, শোনো কিশোরী, তুমি আর অশ্বিনী একটু পাশের ঘরে চলো তো, কথা আছে। এই বলে তারানাথ পাশের ঘরে ঢুকল। আমরাও তাকে অনুসরণ করলাম। একটা ইজি চেয়ারে পিঠটা এলিয়ে দিয়ে সিগারেটে একটা টান দিয়ে ঘর ভর্তি ধোঁয়া ছাড়ল তারানাথ। তারপর বুড়ো আঙুলের টোকায় নিখুঁত লক্ষ্যে নিঃশেষ সিগারেটটা জানলার বাইরে বাগানে ছুঁড়ে দিল। তার সেই দৃষ্টি
নিখুঁত বুঝিয়ে দিচ্ছে এই অনাহুত উপদ্রবের কারণ কিছুটা হলেও বুঝতে পেরেছে সে। এবার নীরবতা ভঙ্গ করে আমাদের উদ্দেশ্যে বলল, প্রতিবিম্ব বোঝো? হ্যাঁ, মানে না না মানে মানে ওই অবাক হলো কিশোরী, সেই সঙ্গে আমিও। কিশোরী মাথা নাড়ল, উত্তরটা তারানাথই দিল। কোনো মৃত ব্যক্তি তার জীবিতকালীন ঘটনা যখন পুনর্নির্মাণ করে দেখাতে চান তাকে প্রতিবিম্ব বলে। এখানেও এভাবেই কেউ তার অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। এবার বলো, এই বাড়ি তুমি কার কাছ থেকে কিনেছো, আর কেনার আগে আমায় কেন বলনি? কিশোরী প্রথমটা কুণ্ঠিত হয়ে পড়ল, তারপর বলল, একটা দোতলা বাড়ি জলের দামে বিক্রি হয়ে যাচ্ছে। কাগজে এই বিজ্ঞাপন দেখে ছুটে আসি। এর মালিক ছিলেন কালীকিঙ্কর সেন। তিনি পূর্বতন মালিকের সম্ভবত শ্যালিকার ছেলে। এখন মালিক হচ্ছেন গণনাথ সরকার। তার থেকেই কিশোরী বাড়ি কিনেছে। তার 3 কুলে কেউ নেই, স্ত্রীগত হয়েছেন নিঃসন্তান। এই কালীকিঙ্কর বাবুই তার সাথে থাকতেন, বিবাহ করেননি। তবে বাড়ি বিক্রি করেছেন কেন জিজ্ঞেস করতে উনি শুধু বলেছিলেন, অনেক সংসার হলো, আর তো নিচের কেউ রইল না। তীর্থ করে মানুষের মাঝে থেকে বাকি জীবনটা কাটিয়ে দেব। তাই আর তুমি বাস্তু দেখবে না, বা গণনাথ বাবুর ব্যাপারে কিছু জানতে চাইলে না? তারানাথ শুধল কিশোরীকে। না, তেমনভাবে তো কিছু। আবার দরজায় কড়া নড়ার শব্দ হলো। আমি ভয়ে ভয়ে সন্তর্পণে গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম একটি বছর 30 কি 32-এর ভদ্রলোক। বাড়িটা একটু দূর থেকে যেন মেপে চলেছেন। তার মুখে একটা রহস্য ভরা বিস্ময়। তাকে উদ্দেশ্য করে বললাম, কাকে চাই? বলায় লোকটি দ্রুত চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ আচ্ছা, এটা কি কিশোরী সেনের বাড়ি? আগে হ্যাঁ, মানে আপনাকে তো ঠিক। আগে আমার নাম বরদা চরণ ভট্টাচার্য, আমি মুঙ্গের থেকে আসছি। আচ্ছা, তারানাথ মামা কি? বুঝলাম এইটিই হলো তারানাথের ভাগ্নে। ঘটনার ঘন ঘটায় ভুলেই গিয়েছিলাম তারানাথ এনার আসার কথা বলেছিলেন। আমি যার পর নয় আপ্যায়ন করে ওনাকে বললাম, আরে আসুন আসুন, মানে উনি তো অনেকক্ষণ চলে এসেছেন। ভদ্রলোক যে সত্যি জমিদার বংশের সেটা তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। কাজ করা মকমলের পাঞ্জাবি, বোতাম খোলের জায়গা থেকে ঝলসে উঠছে হিরে বসানো বোতাম। আমি ওনাকে নিয়ে ভেতরে যাওয়াতেই আনন্দে আটখানা হয়ে উঠল তারানাথ। বলল, আরে আয় আয়, এই বেটা তুই যে বললি বিকেলে আসবি। একটু হেসে বড়দা বললেন, হ্যাঁ, বিকেলেই তো আসতাম। আসলে কাল রাতেই ট্রেনে চেপেছি। এখানে এসে কিছু কাজ ছিল, সেগুলো তাড়াতাড়ি মিটে গেল, তাই দিনের আলো থাকতে থাকতেই চলে এলাম। আসলে রাত্রিবেলায় বাড়িটা কেমন দেখতে ঠিক বোঝা যায় না। তুমি তো আমার বদভ্যাস একটু একটু জানো, কি তাই না মামা? কিশোরী অবাক হয়ে বলল, বদভ্যেস? ঠিক বুঝলাম না তো। তারানাথ বলল, বাবুর ভূত আর অলৌকিকের বিষয়ে ভীষণ আগ্রহ, বেশ কয়েকবার সাক্ষাৎও পেয়েছে, তাই ওর বন্ধুরা ওকে প্রেত সন্ধানী বলে ডাকে। কিশোরী হা হা করে কৌতুকের হাসি হেসে বলল, ইউ অ্যাকচুয়ালি বিলিভ ইন ঘোস্ট? বড়দা রহস্যময় হাসি হেসে বললে, শুধু আমি কেন, আপনারাও বিশ্বাস করবেন। জানেন মিস্টার সেন, আপনার বাড়িতে কড়া নাড়ার আগে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আর কি। আমি তখন এমন কিছু দেখলাম যেটাকে সম্ভবত প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব? আমি স্বগতোক্তি করে উঠি। আমার বিস্ময়ের উত্তর না দিয়েই বড়দা রহস্য ভরে কিশোরীর চোখে চোখ রেখে বললেন, আচ্ছা মিস্টার সেন, আপনার গৃহপূজা সুসম্পন্ন হয়েছে কি? আমরা একবার তারানাথের মুখের দিকে আর একবার বড়দার মুখের দিকে চাওয়াচাই করতে লাগলাম। কিশোরীর নাস্তিকতার বরফে বড়দা যেন এক ভীমকায় হাতুড়ির ঘা মেরেছে। তুই ঠিকই আন্দাজ করেছিস বড়দা,
যতক্ষণ না এই প্রতিবিম্বর পেছনে আসল রহস্যটা জানা যাচ্ছে, নির্বিঘ্নে কিছু সম্ভব নয়। তারানাথ বেশ স্পষ্টতার সঙ্গে কথাটা বলল। তারানাথ আবার বলল, মানুষ এই পৃথিবীতে কিছুটা হলেও নরক যন্ত্রণা ভোগ করে, তবে মৃত্যুর পরেও যদি নরক বলে কিছু থাকে, তবে তার জীবাত্মা ভোগ করতে চায় না। তাই যতক্ষণ না সে প্রেতজনী মুক্ত হচ্ছে, ততক্ষণ সে চায় তার অস্তিত্বর প্রমাণ দিতে, যাতে কেউ তাকে মুক্তি দেয়। তবে তার আগে জানতে হবে কে সে, কি চাইছে। তার উপস্থিতি একান্ত জরুরি, তবে বিদেহীদের ব্যবহারটা জীবিত মানুষের থেকে অনেকটাই আলাদা। তাই তাকে আহ্বানটা জানাতে হবে, কিন্তু খুব সাবধানে। কিশোরী বলল, স্বর্গ নরক এসব কি হয়? তারানাথ বলল, আলবাত হয়, তবে মৃত্যুর পর সেটা হয় কিনা জানি না। তবে আমি একটু ভিন্ন মত পোষণ করি। কিরকম? খস করে দেশলাই ঘষে একটা সিগারেট জ্বালিয়ে তারানাথ বলল, এই যে ধরো চারপাশের মানুষ দেখছো, এদের মধ্যে কেউ আজীবন সুখ ভোগ করে মরছে, তাদের শান্তি আছে, অর্থ আছে, সামাজিক প্রতিপত্তি আছে। এরা স্বর্গ ভোগ করছে, কারণ তা পূর্বজন্মের সৎকর্মের ফল। আবার দেখো, কারো আমৃত্যু কষ্ট ভোগ, জীবনে শান্তি নেই, বহু চেষ্টাতেও অর্থ আয় নেই, অর্থ এলেও তা থাকে না, রোগ ব্যাধি অশান্তিতে ভর্তি, মৃত্যুকাল পর্যন্ত যন্ত্রণা। এরা নরক ভোগ করছে, কারণ পূর্বজন্মে এদের অসৎ কর্ম ছিল। মানুষকে বারংবার জন্ম মৃত্যুর বাঁধা ছকেই এখানে আসতে হয়, আর তার কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। আমি আর কিশোরী হাঁ করে মাথা নাড়লাম শুধু। এ লোক তন্ত্র সাধনা করেন ঠিকই, কিন্তু যুক্তি দিয়ে কথাও বলেন, যা থেকেই বোঝা যায় এর বিদ্যে এবং অভিজ্ঞতা প্রশ্নাতীত। এখন তাহলে কি করতে হবে ঠাকুরমশাই? আমি তারানাথকে প্রশ্ন করলাম। সেই প্রতিবিম্ব যে দেখাতে চাইছে তাকে আহ্বান করতে হবে। বড়দাই তারানাথের হয়ে রহস্য হাসি হেসে উত্তরটা দিল। তার আগে বৌমা ও মা ঠাকুরনকে এখান থেকে সরিয়ে দিতে হবে। নারীদের পুরুষ অপেক্ষা পেবল শরীর আর দুর্বল মন হয়, তাই প্রেতাত্মা তার শরীর আশ্রয় করতে পারে। তারানাথের সাবধান বাণী শোনা গেল। আমি বললাম, বেশ তো, মাসিমা আর যশোধরাকে আমি আমার বাড়ি রেখে আসছি। যতদিন না পুজো হয় আর এই পরিস্থিতি ঠিক হয়, মাসিমা আমার মায়ের মতোই আমার বাড়িতে থাকবেন। কিশোরী একটু আশ্বস্ত হলো, বলল, তুমি আমায় নিশ্চিন্ত করলে ভাই, সত্যি বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওর হাতটা ধরে বললাম, আরে এ আর এমন কি, তুমি নিশ্চিন্ত থাকো আর বিপদ মুক্তির চিন্তা করো। আর দেরি করলাম না। দুপুরের ভোজন সেরে দুজনকে একটা রিকশা করে দিলাম। খুব বেশি দূর নয় আমার বাড়ি এখান থেকে। যশোধরা কিঞ্চিত ইতস্তত করছিল, তার ব্যাপারটা নিজে চোখে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু তারানাথ সাবধান বাণী শোনাতেই সে নিরস্ত হলো এবং বিনা বাক্য ব্যয়ে মাসিমাকে নিয়ে রিকশায় চড়ে বসল। পড়ে রইলাম আমি, কিশোরী, বড়দা এবং তারানাথ। আমরা তারানাথের সামনে ধূমপান করতাম না, তাই বড়দাকে বললাম, আসুন বড়দাবাবু, একটু পাশের ঘরে যাই। ধূমপান পর্ব শেষ করে নির্দিষ্ট ঘরে ফিরে এসে বড়দা বলল, তারা মামা, কি করবে তবে এখন? তারানাথ উঠে গিয়ে পেছনে হাত দিয়ে গম্ভীর মুখে পায়চারি করতে লাগল, যেন গভীর কোনো চিন্তায় সে হঠাৎই নিমগ্ন হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে নীরবতা কাটিয়ে তারানাথ বলে উঠল, বড়দা, তুই কি দেহ মাধ্যম হতে পারবি? মানে যদি তোর কোনো আপত্তি না থাকে, কারণ দেহের আশ্রয় ছাড়া সে আসবে কি? কি বলছো মামা? আলবাত পারবো, তবে চিন্তার বিষয় এটাই যে জীবনে বহুবার আমি বহু অশরীরীর সম্মুখীন হয়েছি, তো কিন্তু কেউ কোনোভাবেই আমার দেহকে আশ্রয় করার চেষ্টা করেনি। সেটা মনে হয় আমার মনের জোর ও অকুতভয়তার জন্য। আসলে আমি বেশ বুঝেছি,
এরা মানুষের মনের সবলতা ও দুর্বলতা হয়তো খানিক আন্দাজ করতে পারে। তাই অপেক্ষাকৃত দুর্বল চিত্তের মানুষ প্রেতজনির শিকার হয় বেশি। আসলে কি, লোহার দরজা ভেঙে ঢুকে পড়া যতটা শক্ত, বেড়ার দরজা ভেঙে ঢুকে পড়া ততটাই সোজা। তাই ভাবছিলাম, হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস। ভয় পেলে এরা আরো জেঁকে বসে। এটা আমি সব সাধনার সময় টের পেয়েছিলাম। থামল তারানাথ। এত কিছু ঘটার পরও কিশোরী যেন অদ্ভুত আচরণ করছে আজ। তারানাথের কথা শুনে মুখ চাপা দিয়ে একটু হাসির চেষ্টা করতেই সেটা তারানাথের নজর এড়াল না। সেদিকে তাকিয়ে সে বলে উঠল, তাহলে কিশোরীকেই দেহ মাধ্যম করা যাক, কি বলো সবাই? হাওয়া বেরিয়ে বেলুন হঠাৎ চুপসতে শুরু করলে যেমন হয়, কিশোরীও যেন তেমনি গুটিয়ে গেল। তুতলে উঠে সে বলল, আমি মানে আমি তারানাথ বলল, হ্যাঁ, তুমিই হে নাস্তিক ফিচেল। তবে ভয় পেও না, তারানাথ থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওইটুকু ক্ষমতা মধুসুন্দরী দেবীর কৃপায় আর নিত্য সাধনায় আমি আয়ত্ত করেছি। তবে এই চেষ্টা করার পরও যদি সে না আসে, তবে তন্ত্রের বিশেষ শক্তিতে তাকে আহ্বান জানাতে হবে। সারাদিনের এই ধকলের পরে এত কিছু ঘটনায় আমাদের চিত্ত চঞ্চল হয়েছে। এখন এসো দেখি, চোখ মুদ্রিত করে কিছুক্ষণ একাত্ম চিত্তে ধ্যান করি সকলে। ধ্যান করলে মন শান্ত হয়, তাতে আজকের ক্রিয়াতেও অনেকটা উপকার হবে। এই বলে তারানাথ পদ্মাসনে বসে দুই হাতের পাতা নাভির নিচে একে অপরের উপর স্থাপন করল। তারপর চোখ বুজল। আমরা উসখুস করছি, বড়দাও তাই করল। আমি আর কিশোরী মুখ চাওয়াচাই করছি। বেশ কিছুক্ষণ পরে দেখলাম তারানাথের যেন বাহ্য জ্ঞান লোপ পেয়েছে। সমাধিস্থ ঋষি হয়ে সে অন্য কোনো জগতে বিলীন হয়ে আছে। ঘরে অখণ্ড নিস্তব্ধতা, শুধু বৈদ্যুতিক পাখা ঘোড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমিও চোখ বুজে ধ্যান মুদ্রায় বসলাম। মন কিছুতেই স্থির হচ্ছে না। বিভিন্ন ঘটনা যা যা আজ ঘটেছে পরপর সব চোখের সামনে ভাসছে। ভুরু কুঁচকে আসছে। কখনো চোখের সামনে অন্ধকার, কখনো আলোক উদ্ভাসিত হচ্ছে। মনে মনে একটা শিব মূর্তি কল্পনা করে ওটাই মানুষ চোখে দেখতে চেষ্টা করতে লাগলাম। আর তাতেই ফল হলো। ধীরে ধীরে যেন কোনো গভীরে যেন তলিয়ে যেতে লাগলাম। চমকে উঠলাম তারানাথের ডাকে। অশ্বিনী, ওঠো, কিশোরীকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি আর বড়দা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ও কোথাও নেই। চোখ মেলে দেখি ঘরে আলোর একটি রশ্মিও নেই। সন্ধ্যা শেষের মুখে ঘরে আলো পাখা কিছুই জ্বলছে না। বিদ্যুৎবিহীন গোটা পাড়াটা। রাস্তায় গ্যাস বাতি স্টোভগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে। এতক্ষণ ধ্যানমগ্ন হয়ে পড়েছিলাম আমরা। কিছুক্ষণ হতভম্বর মতো বসে থাকার পর সম্বিত ফিরে চমকে লাফিয়ে উঠলাম। সে কি, কি বলছেন? কি, কোথায় গেল জলজ্যান্ত মানুষটা? তিনজনে মিলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। কিশোরীর অফিসের বন্ধুরাও আসেনি। আমরা তিনজনই আছি। বড়দা বলল, আমি কিন্তু বেশ বুঝতে পারছি, এই প্রতিবিম্ব রহস্যের সমাধান না হলে বিপদ বাড়বে বই কমবে না। ওপরে পুজোর ঘরে চলো, কাঠ দিয়ে এক্ষুনি একটা ধুনি করতে হবে। যত দেরি হবে তত কিশোরীর প্রাণ বিপন্ন হবে। তাড়াতাড়ি চলো। তড়িঘড়ি উপরে উঠে তারানাথ লাল সুতোর বাঁধন খুলে ঢুকে পড়ল ঘরটায়। অন্ধকারে কিছু ভালো করে ঠাউর হচ্ছে না। তার উপর অচেনা জায়গা। নিজেদের বাড়ি হলে একটা আন্দাজ থাকতো কোথায় কি আছে, কিন্তু এখানে তার উপায় নেই। সময়ও নেই। কিশোরী নিখোঁজ, ওর প্রাণ নিশ্চয়ই বিপন্ন। এই অবস্থায় এক ফোঁটা দেরি করা চলে না। অন্ধকারে হাতড়ে হাতড়ে পেতলের প্রদীপটা হাতে ঠেকলো আমার। তর্জনী ঠেকিয়ে তেল চপচপে সলতের আভাসও পেলাম। মাথা কাজ না করায় বুঝতেই পারছিলাম না পকেটে দেশলাই আছে। সেটাই ঘষ করে জেলে প্রদীপটা কাঁপা কাঁপা হাতে জ্বাললাম। পাশেই একটা বস্তা বোঝাই বেল কাঠ, হোমের জন্য কিশোরী আর আমি কিনে এনেছিলাম।
বড়দা আর আমি ধরাধরি করে সেটা মেঝেতে উপুর করলাম। বালির বস্তা থেকে পরিমাণ মতো বালি নিয়ে মেঝেতে ঢেলে ঢিপি মতো করলাম। তারপর তার মাঝখানে কিছুটা খুঁড়ে কাঠের টুকরোগুলো লম্বালম্বি আর আড়াআড়িভাবে সাজিয়ে দিলাম। ধুনি প্রজ্বলিত হল। তারানাথ রক্ত বস্ত্র পরে তার সামনে বসে পড়ল। রক্ত চন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর বলল, কেউ এখান থেকে এক পাও নড়বে না আমি বলা না পর্যন্ত। কিশোরীকে হয়তো দেখতে পাবে, সে প্রাণপণে বাঁচার আকুতি জানাবে, কিন্তু জানবে আসলে যাকে দেখবে সে কিন্তু আসল কিশোরী নয়, সে ভুল, সে ধোঁকা। তোমাদের আকৃষ্ট করতে চাইবে, ডাকবে, সাড়া দেবে না, পা বাড়াবে না। পা ফসকালেই নিশ্চিত বিপদ। অতএব স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। বহু ভৌতিক সংসর্গ পাওয়া বড়দাও চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনাকে প্রতিবিম্বর কথা বলেছিলাম না, দেখুন সে দেখা দেয় কিনা। গড়গড় করে তারানাথ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে লাগলো। ঘরের পরিবেশ এতটাই ভারী হয়ে এলো, একসময় নিঃশ্বাস নেওয়া দায় হয়ে উঠল। এরপরেই দূর থেকে ডাক শুনলাম, অশ্বিনী, আমায় বাঁচাও, এই চক্রপাক থেকে উদ্ধার করো আমায়। অশ্বিনী! চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি রক্তাক্ত কিশোরীর দেহটা সামনের দিকে দুটো হাত প্রসারিত করে বাঁচবার তীব্র আকুতি জানাচ্ছে। আমি লাফিয়ে উঠতে যাচ্ছিলাম, বড়দা আমার হাত চেপে ধরল। আমি ব্যগ্র হয়ে বড়দাকে বললাম, কি করছেন কি? ছাড়ুন ছাড়ুন হাত, তো ছেলেটা মারা যাবে যে। এমন সময় চক্ষু মুদ্রিত অবস্থায় পাশের থেকে কোনো একটি উপাচার মুখে বিড়বিড় করে মন্ত্র পড়ে মুঠো করে যেদিক থেকে কিশোরীর আওয়াজ আসছিল সেই দিকে অভ্রান্ত লক্ষ্যে ছুঁড়ে মারলেন তারানাথ। সঙ্গে সঙ্গে দেখলাম কিশোরী জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে গেল, আর তার দেহ থেকে একটা কালো ধোঁয়ার স্তূপ উপরের দেওয়ালে মিলিয়ে গেল। পুজো থামালো তারানাথ। কিশোরীর মুখে মন্ত্র পড়া জল আঁজলা করে দিতে লাগলেন। তাতে তার মুখের ক্ষত একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। ঠিক তারপরেই ঘিতে একটা লম্বা বেলকা ডুবিয়ে আগুন জেলে তাতে কোনো একটি উপাচার মন্ত্র বিড়বিড় করে ছুঁড়ে দেওয়াতে একটা বিরাট সাদা ধোঁয়া ঘরকে আচ্ছন্ন করে ফেলল। আর সে ঘরের কড়িকাঠ থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ আসতে লাগলো সেই মুহূর্তেই। এ যেন কোনো বিপন্ন অশরীরীর আর্ত হাহাকার। ভয়ে কাঠ হয়ে গেছি আমি। ছেলেবেলা থেকে কাল্পনিক জগতের কথা শুনলেও মন বলতো সেটা কাল্পনিকই, কিন্তু আজ এই চরম অবস্থায় দাঁড়িয়ে বোধ হচ্ছে কাল্পনিক বলে এই পৃথিবীতে কোনো বস্তু নেই। সকল কিছুরই আলাদা আলাদা সংজ্ঞা এবং ঘটমানতার সময় আছে। আমরা মূর্খ, তাই বৃথা তর্ক করে মরি। চোখে যা দেখতে পাই তাকেই বিশ্বাস করি, আর যা পাই না তাও বিশ্বাস করি। বিজ্ঞানের দোহাই ও শিক্ষার গর্ব নিয়ে হাসাহাসি করি, তন্ত্রমন্ত্র আরও যা কিছু আছে এদেরকে পাত্তাই দেই না। কিন্তু সময় সময় সবকিছু শিখিয়ে পড়িয়ে নেয়। সময়ের চেয়ে বড় উপলব্ধি আর কিছু হয় না। তারানাথ বাজখাই কণ্ঠে বলে উঠলেন, কে তুই? কি চাস? কেন একটা গৃহস্থ বাড়িতে এসে আস্তানা গেড়েছিস? আমি তারানাথ তান্ত্রিক। যদি বেগরবাই করিস তোকে এই প্রেত জনিতেই আটকে রাখবো, আর যদি সত্যি তোর আগমনের হেতু আমায় বলিস তাহলে তোর মুক্তির ব্যবস্থা করব। এইবার কড়িকাঠের কোণ থেকে যে কণ্ঠটা আমি শুনলাম সেটা শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। এ কোনো পার্থিব কণ্ঠ নয়, কোনো মানুষের কণ্ঠ এমন হতে পারে না। যেন মনে হচ্ছে ফাঁকা হাঁড়ির মধ্যে হাওয়া চলছে, আর তার থেকে যে শব্দটা সৃষ্টি হচ্ছে সেই শব্দটা অস্পষ্ট ভাষার কিছু বলতে চাইছে। এমন বিচিত্র শব্দ এই কড়িকাঠের ওপর থেকে ভেসে আসছে। তারপর ওই দেওয়ালে দুটো ছায়াবাজি শুরু হলো। একটি মানুষের ছায়া জীর্ণ ও শীর্ণ, আরেকটি ছায়া দীর্ঘকায় বলবান।
বলবান ছায়াটির হাতে একতারা কাগজ। সে কিছু একটা করতে চাইছে শীর্ণকায় ছায়াটির সাথে। সেই শীর্ণকায় ছায়াকে দিয়ে কিছু একটা লিখিয়ে নিতে চাইছে। সে প্রবল আতঙ্কে মাথা নাড়ছে। কোনো কিছু একটা লেখালেখি শেষ হয়ে যাওয়ার পরে সেই বলবান ছায়াটি সেই জীর্ণ ছায়াটির কণ্ঠনালী চেপে ধরল। প্রবল মৃত্যু বিক্ষেপে বেশ খানিকক্ষণে ছটফট করল সেই জীর্ণকায় ছায়া। তারপর স্তব্ধ হয়ে পড়ে রইল কেদারাটির ওপর। বলবান ছায়াটি সেই জীর্ণকায় ছায়াটিকে তুলে নিয়ে কোথায় একটা উঠে গেল। ছায়াবাজি তারপরেই বন্ধ হয়ে গেল। ঘর অদ্ভুত রকমের শান্ত হয়ে গেল। ছেয়ে রইল কিছুক্ষণ অখণ্ড নিস্তব্ধতা। কড়িকাঠ জুড়ে তখনও খেলছে কালো ধোঁয়ার স্তূপ। ভয়ে সারা শরীর কাঠ হয়ে গেছে। কারণ মরণোত্তর দশা যে শুধু গল্প কথা নয়, সময় তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে। চোখ বিস্ফারিত করে তারানাথ আর বড়দার মুখের দিকে চেয়ে আছি। দুজনেরই ভ্রু চিন্তায় কুঞ্চিত। প্রথম মুখ খুলল বড়দা। চিন্তিত মুখে তারানাথকে বলল, কিছু বুঝতে পারলে মামা ওই প্রতিবিম্ব দেখে? তারানাথ ইতিবাচক মাথা নাড়ল, বলল, মনে হচ্ছে বাড়িতে কাউকে হত্যা করা হয়েছে। আত্মা মুক্তি না পেয়ে প্রতিশোধের জন্য প্রত্যাঘাত করছে। তারানাথ কড়িকাঠের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হে বিদেহী আত্মা, আমরা বুঝতে পারছি আপনি আপনার সাথে ঘটা কুকীর্তির প্রতিশোধ নিতে চাইছেন। তবে আমরা কেউ তারা নই। আমি তারানাথ, এক সৎ ব্রাহ্মণ। আমি আপনাকে কথা দিচ্ছি, যে বা যারা আপনার মৃত্যুর জন্য দায়ী তাকে আপনার হাতে তুলে দেব দৃষ্টান্তমূলক শাস্তির জন্যে। আপনি দয়া করে নির্দোষ মানুষের উপর অত্যাচার করবেন না, এ আমার অনুরোধ। প্রায় সাথে সাথেই দেখলাম সেই কালো ধোঁয়ার স্তূপটা অন্তর্হিত হয়েছে। ঘর আগের মতোই শান্ত এবং স্নিগ্ধ, যেন কিছুক্ষণ আগেও এখানে কিছুই ঘটেনি। ধীরে ধীরে কিশোরী চোখ মেলল। তার চোখে যেন অহল্যা স্থিরতা। উপরের ঘরের দরজা বন্ধ করে কিশোরীকে ধরে ধরে আমরা নিচের ঘরে এলাম। ঘটনার আকস্মিকতায় এসে যে ভয়ঙ্করভাবে মানসিক বিপর্যস্ত হয়ে গেছে তা বিলক্ষণ বুঝতে পারছি সবাই। একটু জল খাও হে কিশোরী, দেখবে ধীরে ধীরে শরীর ঠিক হয়ে যাবে। অশ্বিনী, ওর জন্য এক ঘটি জল নিয়ে এসো। তারানাথের কথা শুনে তড়িঘড়ি আমি কিশোরীর জন্যে ঘটি পূর্ণ করে জল নিয়ে এলাম। প্রায় এক নিঃশ্বাসে পুরো জলটা শেষ করল কিশোরী। এরপর ওর সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছি। ওর গলার স্বর যে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছিল সেটা বেশ উপলব্ধি করতে পারছিলাম। জলের ঘটিটা হাতে নিয়ে সে আমাদের পানে ইতি উতি অর্থহীন দৃষ্টিতে তাকিয়েছিল। এবারে সে মুখ খুলল। প্রথমটাই তার কণ্ঠ থেকে হাওয়ার মতন শব্দ বেরোল। বহু চেষ্টায় তার আসল গলার স্বর ফুটল। সে বলল, সবাই যখন ধ্যান করছিল তখন আমি উঠে যাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু তখনই একটা হাওয়া ভীষণ গতিতে সিঁড়ির নিচ থেকে পাক খেতে খেতে উঠে আসে। আমি সিঁড়ির মধ্যে মুখ থুবড়ে পড়ে যাই। তারপর ঘষ্টাতে ঘষ্টাতে সেটা আমায় ওপরের কামরায় নিয়ে যায়। এখানে আমি কখনো উঠিনি। আতঙ্কের চোটে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলে দেখি নিষিদ্ধ অন্ধকার। এমন কোন জায়গায় আমি বন্দি যেটা ঠিক শক্ত বাক্সের মতো। কোনো আলো হাওয়া এসব কিছু ঢোকার জায়গা নেই। এমনকি মাথার উপরে আকাশটাও দেখা যাচ্ছে না। ধীরে ধীরে বুঝতে পারলাম যেখানে আমি বন্দি হয়ে আছি সেখানে শ্বাস নেওয়ার মতো বায়ুটুকুও নেই। তারপর কিছুক্ষণের মধ্যেই আমার ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। চোখ টেলে বেরিয়ে আসতে লাগলো। তারপর কি হলো জানি না, চোখ খুলতেই দেখলাম আপনারা তিনজন। এরপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিধ্বস্ত কণ্ঠে কিশোরী বলল, এসব কি ঠাকুরমশাই? সবকিছু আমার বোধগম্যের বাইরে চলে যাচ্ছে।
তবে কি বাড়ি কেনা আমার সত্যি ভুল হয়ে গেল? কি রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? এই বলে কিশোরী থামল। তারানাথ একটু উদ্বিগ্ন মুখে বড়দার দিকে তাকালো। তারপর বলল, বড়দা, তুই কি কিছু আন্দাজ করতে পারছিস? বড়দা বলল, বোধহয় কিছু কিছু বুঝতে পারছি। আচ্ছা, আমি কি একটা সিগারেট খেতে পারি? আসলে পুরো ব্যাপারটা বুঝে উঠতে বুদ্ধির ঘোড়ায় কিছুটা ধোঁয়া দেওয়া প্রয়োজন, তাই আর কি। তারানাথ বলল, ওহ, অনেক ধকল গেছে, একটু ধূমপান করে মাথাটা ঠান্ডা করতে হবে। তবে তোমাদের এই সিগারেটে হবে না, তা বলি গড়গড়া সাজতে পারো শিনি। গড়গড়া, তামাক, টিকে সবই কিশোরী এনে রেখেছিল। তারানাথকে গড়গড়ায় ভালো করে তামাক সেজে টিকে জ্বালিয়ে দিলাম। তামাকটা ভালো করে ধরে যেতেই তারানাথ গড়গড়ার নলে বুড়ুক বুড়ুক শব্দে দুটো টান মারল। তারপর চোখ বুজে আহা বলে একটা স্বস্তিসূচক শব্দ বের করল। তারানাথ মেজাজের সাথে বলল, এই হলো তামাক আর সিগারেটের পার্থক্য। তারানাথ নিঃশব্দে কয়েকবার ধোঁয়া আস্বাদন করার পর বড়দা বলল, তাহলে প্রতিবিম্ব দেখলেন তো? কিশোরী আর আমি নির্বাক মাথা নাড়লাম। তারানাথ বলল, হাওয়ায় কোনো শক্তিশালী আত্মা মিশে থাকলে সেই হাওয়ার প্রবাহ ঝড়ের মতো হয়। ঝড় যেমন তার পথে আগত সমস্ত বাধাকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি সেই অলৌকিক ঝড় উপরে উঠে আসার পথে তোমাতে বাধা পেয়েছে কিশোরী। আর সেই ঝড়ের ভেতরে নিহিত থাকা সেই শক্তিশালী আত্মা হয়তো ভেবে নিয়েছে তুমি তার প্রতিদ্বন্দ্বী, কাজেই তোমাকে শেষ করতে চাইছিল তোমার স্থূল শরীরের ভেতরে ঢুকে। সম্ভবত সেই সময় আমার মন্ত্র পাঠ চরমে ওঠে, আর তোমার শরীর সমেত সেই অতৃপ্ত আত্মা ছুটে আসতে বাধ্য হয় এই ঘরে। তখনই আমি তাকে তোমার শরীর থেকে আলাদা করে দিই, আর একটু দেরি হয়ে গেলে তোমাকে বাঁচানো যেত না। বুঝলে তো? হে যুক্তিবাদী কিশোরী সেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমার বলা কোনো অভিজ্ঞতাই গাঁজাখুরি বা আমার মস্তিষ্ক প্রসূত নয়। এই পৃথিবীর বাইরেও আলাদা একটা পৃথিবী আছে, যারা তার অস্তিত্বের জানান সময় বিশেষ দিয়ে যায়। কিশোরী মাথা নিচু করে বসে রইল। তারানাথ এবার মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তখনও আমি বেশ কিছুটা হতবাক হয়ে আছি এবং বুঝতে পারছি না যে কি হচ্ছে ব্যাপারটা। এমন সময় বড়দার মুখ থেকে কয়েকটা শব্দ শুনলাম। ও বিড়বিড় করে বারে বারে নিজের মনেই আওড়াচ্ছে কয়েকটি অদ্ভুত শব্দ। অন্নত, অলি ইঙ্গর, উন, এসবের মানে কি? অন্নত, অলি ইঙ্গর, অলি ইঙ্গর, উন। তারানাথ এক মনে গড়গড়াতে তামাক খেয়ে চলেছে। বেশ কিছুক্ষণ কথাগুলো আউড়ে একসময় লাফিয়ে উঠল বড়দা। বললেন, আপনি ঠিক বলেছেন তারা মামা। যে চলমান প্রতিবিম্বের অভিনয় এতক্ষণ আমরা দেখলাম, তা দেখে মনে হচ্ছে এই বাড়িতে সত্যি কেউ খুন হয়েছে। আত্মা অপার্থিব স্বরে হয়তো খুন কথাটাই বলতে চাইছিলেন, কিন্তু তার বিকৃত স্বরে সেটাই আমরা শুনছিলাম। কিন্তু এই অন্নাথ কিংবা আলি ইং অর, এর মানেটা কি? এইটা বার করতে হবে। এইবার সজাগ হয়ে উঠে বসল তারানাথ। গড়গড়ায় শেষ টানটি মেরে এক মুখ ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, দাঁড়াও দাঁড়াও। তারপর নিজের মনে কিছুক্ষণ বিড়বিড় করলেন। তারপর বললেন, অন্নাথ আলি ইং অর, অন্নাথ আলি তোরি, অন্নাথ আলি ইং অর। কিশোরী, এই বাড়ির মালিক যেন কাদের কথা বলেছিলে? আমতা আমতা করে কিশোরী বলল,
কিনেছি গণনাথ সরকার মশাইয়ের কাছ থেকে। আর তার মেসোমশাই ছিলেন শ্রী কালীকিঙ্কর সেন। কথাটা বলেই কিশোরী কেমন যেন ভূত দেখার মতো চমকে উঠল। তারপর এক নিঃশ্বাসে বলল, বুঝেছি ঠাকুর মশাই, এতক্ষণে আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বড়দা বলল, আত্মার বিকৃত স্বর অনুযায়ী আন্নাথ হল গণনাথ, অর্থাৎ শ্রী গণনাথ সরকার। আর আলী ইঙ্গর হলেন এই আত্মা, মানে কালী কিঙ্কর নিজে। আমি বললাম, গণনাথ বাবু তাহলে কালীকিঙ্কর বাবুকে হত্যা করেছেন? কি সাংঘাতিক ব্যাপার! তারানাথ বলল, সেই জন্যেই তড়িঘড়ি বাড়ি বিক্রি করে দিয়েছে জলের দরে, আর আইনের হাত থেকে বাঁচার জন্যে গা ঢাকা দিয়েছেন। কিশোরী বলল, এখন আমাদের কি করা উচিত ঠাকুর মশাই? আমরা কি থানায় অভিযোগ জানাবো, আইন আদালত করব? তারানাথ এবার একটু হাসল, বলল, থানায় গিয়ে কি বলবে শুনি? তুমি দেওয়ালে ছায়া দেখেছ যে গণনাথ বাবু কালীকিঙ্করকে খুন করছে? না বলবে কালীকিঙ্করের আত্মাই সব তোমায় বলে গেছে? আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি ভাবছো পুলিশ বা আদালত এই অতি লৌকিক ব্যাপার বিশ্বাস করবেন? শোনো, এই ব্যাপারটা পুরোপুরি অপ্রাকৃতিকভাবেই এটার মীমাংসা হতে দাও। কিশোরী বলল, সেটা কিভাবে সম্ভব ঠাকুর মশাই? আপনি কি কিছু অন্য পন্থা অবলম্বন করবেন ভাবছেন? কিন্তু গণনাথ যদি পলাতক হয়, তাহলে তাকে খুঁজে আনবেন কোত্থেকে? মানে যাকে শাস্তি দেওয়ার তাকে তো উপস্থিত থাকতে হবে অকুস্থলে। তারানাথ একটু হাসল, তারপর আমাকে বলল, তুমি আর বড়দা এক্ষুনি একবার আমার বাসায় যাও। সেখানে চারি আছে, গিয়ে চারিকে বলবে যে চিত্রাকর্ষণ বলে একটি গোপন ক্রিয়ার পুঁথি আমার ঘরের দেরাজে আছে, সেটি যেন অতি সত্বর বার করে তোমাদের হাতে দেয়। আমি অবাক হয়ে বললাম, সেই পুঁথি দিয়ে কি হবে ঠাকুরমশাই? তারানাথ বলল, এ কথা পরে বলছি, এখন অতি সত্বর দুজনে যাও দেখি। বড়দা আর আমি তৎক্ষণাৎ ছিটকে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। রাস্তায় নেমে কিছুটা ছুটে কিছুটা হেঁটে একটা ট্রাম পেয়ে গেলাম। লাফিয়ে তাতেই উঠে পড়লাম, কারণ আজ আর হেঁটে যাওয়ার সময় নেই। ট্রামের সিটে বসে লক্ষ্য করলাম বড়দা মিটিমিটি হাসছে। বললাম, কি ব্যাপার, আপনি হাসছেন যে? বড়দা বলল, জীবনে একটা জিনিস আর পরিবর্তন হলো না। লোকে বলে উট কপালি, তবে আমাকে আপনি প্রেত কপালিও বলতে পারেন। আসলে আমি যেখানেই যাই, হয় সেটা হয় প্রেতের আবাস, নয়তো আমি গিয়ে পড়ার সাথে সাথেই সেখানে কোনো না কোনো অশরীরীর আবির্ভাব ঘটবেই। একসময় ভূত অন্বেষণ করতাম মশাই, এখন ভূতেরাই আমাকে অন্বেষণ করে নিচ্ছে। এই বলে বড়দা আরও এক চোট হেসে উঠল। ট্রাম কন্ডাক্টরের চিৎকারে বুঝতে পারলাম আমাদের গন্তব্য এসে গেছে। ট্রাম রাস্তায় নেমে পড়েই সোজা বাঁদিকে মটলেনের উদ্দেশ্যে দৌড় লাগালাম। তখন প্রায় রাত 9টা। কলকাতার বুকে বাসের ঘরঘরানি, লোকের হইহল্লা অনেকটা স্থিমিত হয়ে এসেছে। তারানাথের বাড়িতে গিয়ে কড়া নাড়লাম। দরজা খুলে চারি ভীষণ অবাক হয়ে গেল। বলল, আরে অশ্বিনী কাকাবাবু, আপনি? বাবা, কিশোরী কাকাবাবু, কেউ এলো না? তারপর বড়দার দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে চারি বলল, আরে দাদা ভাই, তুমি কখন এলে? আর তোমাদের এত বিচলিত লাগছে কেন? বাবা মশাই ঠিক আছেন তো? না, বলছিলাম কোনো বিপদ? না রে চারি, তেমন কিছু নয়। আসলে মামা একটা পুঁথি চেয়ে পাঠালো, কি চিত্তাকর্ষণ তন্ত্র না কি যেন নাম, বলল দেরাজে রাখা আছে, সেইটা একটু নিয়ে আয় তো, লক্ষ্মী বোন আমার। হঠাৎ সেই বই? তোমরা আমায় কিছু লুকোচ্ছ না তো দাদা ভাই, কাকাবাবু? মেয়েটা চিন্তা করবে তাই আর বেশি কিছু লুকোলাম না। সার সংক্ষেপে যতটা পারি বললাম। অবশেষে বললাম, তুমি সাবধানে থেকো চারিমা, বাবামশাই কালকেই চলে আসবেন। একটু উদ্বিগ্ন মুখে চারি আমাদের যাত্রাপথের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সদর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যেই আমি আর বড়দা সেই পুঁথি নিয়ে কিশোরীর বাড়িতে ঢুকলাম। লাল শালুতে মোড়া পুরনো দিনের পুঁথি। তারানাথের হাতে সেটা দিতেই সে কিশোরীকে বলল, তোমার কাছে গণনাথ বাবুর কোনো চিত্র আছে?
কিশোরী আমতা আমতা করে বলল, না, গণনাথ বাবুর ছবি তো এই বাড়িতে নেই। আর তাছাড়া আমার কাছেই বা তার ছবি থাকতে যাবে কেন? কিন্তু কেন বলছেন ঠাকুরমশাই? আর তার ছবি দিয়ে কি হবে? তারানাথ পূর্ণ দৃষ্টিতে কিশোরীর দিকে তাকালো, তারপর গম্ভীরভাবে বলল, চিত্রের ওপর মন্ত্রের প্রয়োগ করে তাকে টেনে আনবো, যেখানেই থাক সে। আমি অবাক হয়ে তারানাথের মুখের দিকে তাকিয়ে রইলাম। এইসব কি বলছে তারানাথ? এ কি আদৌ সম্ভব? পরক্ষণেই ভাবলাম তন্ত্রের প্রতি অবিশ্বাস করাটা একদমই উচিত নয়, কারণ যে খেল আজ সকাল থেকে দেখিয়ে চলেছে তারানাথ, আর একটু আগে কিশোরীকে যেভাবে রক্ষা করলো, সেটা কোনো বিজ্ঞান ভিত্তিক পন্থা নয়। তার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। কিশোরী অনেক ভেবে বলল, না, ছবি তো নেই। তখন তারানাথ বেশ কিছুটা চিন্তামগ্ন হয়ে রইল। তারপর একটা পাসিং শো ধরিয়ে ঘরের ভেতরে পদচারণা করতে লাগলো। মিনিট খানেক পর সিগারেটের শেষ টানটা দিয়ে তারানাথ বলল, আচ্ছা কিশোরী, তোমার কাছে এ বাড়ির নিবন্ধন করা দলিল আছে না? হ্যাঁ, কেন বলুন তো? বেশ অবাক হয়ে কিশোরী শুধল তারানাথকে। দেখো কিশোরী, বাড়ির নিবন্ধীকৃত দলিলে ক্রেতা বিক্রেতা উভয়েরই ছবি থাকে, তাই নিয়ম। তোমায় কি তার জন্যে আলোকচিত্র তুলতে হয়নি? কিশোরী লাফিয়ে উঠল, উত্তেজনার সাথে বলল, ঠিক বলেছেন তো ঠাকুরমশাই, এই ব্যাপারটা তো একেবারেই ভেবে দেখিনি। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়ান। এই বলে কিশোরী পাশের কামরায় ঢুকে দেরাজ খুলে সেই দেরাজ থেকে নীল ফিতে মোড়া সেই দলিলটা নিয়ে এলো। প্রথমে বেরোলো কালীকিঙ্কর সেনের একটি দানপত্র, তাতে লেখা, গণনাথের সেবায় খুশি হয়ে এই বাড়িটি তিনি গণনাথকে দান করলেন। তারপর বিক্রয় দলিল, আদালতে শিলমোহর করে মুক্তাক্ষরে লেখা, বিক্রেতার নাম গণনাথ সরকার, পিতা স্বর্গত নির্মল চন্দ্র সরকার। তার ঠিক পিছনেই ক্রেতার পরিচয়, কিশোরী সেন, পিতার নাম স্বর্গীয় অবনীমোহন সেন, নিবাস আতপুর, জেলা নদিয়া, ইত্যাদি। তারানাথ সমস্ত পৃষ্ঠাগুলি উল্টে পাল্টে দেখল। একদম শেষ পাতাটির আগের পাতায় আবিষ্কৃত হল কিশোরী এবং গণনাথের আলোকচিত্র, 2 হাতের ছাপ এবং তাদের 10 আঙুলের ছাপ। স্বস্তি চিহ্ন ফুটে উঠল তারানাথের মুখে। বলল, যাক, নিশ্চিন্ত হওয়া গেল, এতেই কাজ হবে। গণনাথের ছবি বাদ দিয়ে শিলমোহর করা কাগজটি সম্পূর্ণ অংশ লাল শালু দিয়ে ঢেকে ফেলল তারানাথ। তারপরে চিত্রাকর্ষণের পুঁথিটা খুলে 2 পা ভাঁজ করে পদ্মাসনে বসে একটি বিশেষ পাতায় অঙ্গুলি স্থাপন করল। রাত্রি প্রায় 12টার কাছাকাছি। চোখ বুজল তারানাথ, তারপর বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে শুরু করল। কিছুক্ষণ মন্ত্র পড়ে তারপর বইয়ের পাতায় নিহিত আঙুলটি সেই ছবির উপরে চেপে ধরল। আমরা 3 জন অধীর আগ্রহে সেই কার্যকলাপ দেখে চলেছি। তারানাথের কোনো দিকে আগ্রহ নেই। সে দুর্বার গতিতে মন্ত্র পড়ে চলেছে এবং সেই ছবির উপরে তার অঙ্গুলি মাঝে মাঝে নির্দেশ করছে। এমন সময় হঠাৎ দরজায় বার 2-1 টোকা পড়ল। তারপর সেই টোকা অতর্কিতে ধাক্কায় পরিণত হল। কেউ যেন দুর্বার গতিতে দরজা ধাক্কাচ্ছে এবং প্রাণপণে ডাকছে, কিশোরীবাবু, কিশোরীবাবু কোথায় গেলেন? কোথায় চলে গেলেন? ওকে, ও কার কণ্ঠ? আমি চমকে উঠলাম। কিশোরী বলল, আরে, এ তো গণনাথ বাবুর গলা। গণনাথ বাবু এসেছেন। এ যে অবিশ্বাস্য ঠাকুরমশাই, কিভাবে এলেন? তারানাথ এবার একটু হাসল। সে কিশোরীকে বলল, তোমায় বিশ্বাস করানো আমার 14 পুরুষের কাজ নয়। এখন যাও, দরজা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে কিশোরী নিচের দিকে দৌড় লাগালো। আমিও তার পেছন পেছন গেলুম। দরজা খুলে দেখি যে লোকটি দাঁড়িয়ে রয়েছে তার গলদঘর্ম অবস্থা। অধিক দৌড়দৌড়ির ফলে মানুষ যেরকম হাঁপায়, তার হৃৎপিণ্ডটাও সেই রকম লাফালাফি করছে। মাঝে মাঝে হাঁটুতে 2 হাত দিয়ে এসে নিচের দিকে ঝুঁকে সে দম নেওয়ার চেষ্টা করছে। কিশোরীকে দরজা খুলতে দেখে সে হাঁপাতে হাঁপাতে বলল, এটা আপনার ভারী অন্যায় কিশোরীবাবু। আপনি আমার খোঁজ কোথা হতে পেলেন? এতটা পথ আপনার পিছনে পিছনে ছুটে এলাম, আর আপনি নিজের মতো বাড়িতে ঢুকে গেলেন। একবার কারণটাও বললেন না।
আমাকে আমাকে এইভাবে ডেকে আনার হেতুটা কি? কিশোরী এবার ভীষণ অবাক হয়ে গেল, বলল, আমি আমি আপনাকে ডেকে এনেছি? কি 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 যাতা বলছেন মশাই? আমি তো আজ সকাল থেকে ঘরের বাইরেই বের হইনি। গণনাথ বাবু বললেন, আপনি কি মস্করা করছেন? রাস্তা থেকে আপনি আমাকে ডেকে আনলেন না তো কে ডেকে আনলো? আর কেনই বা আমি এখানে ছুটে এলাম? পেছন থেকে এবার তারানাথের বজ্র গম্ভীর কণ্ঠ পেলাম। আমি ডেকে এনেছি। গণনাথ চমকে গিয়ে জিজ্ঞেস করল, এইসব কি হচ্ছে কিশোরী বাবু? আর উনি বাকে ডাকলেন আমাকে আপনি, আর এখন উনি বলছেন উনি ডেকেছেন? তারানাথ বলল, ওকে ভেতরে নিয়ে এসো। ভিতরে ঢুকে গণনাথ বাবু আবার ক্ষোভে চিৎকার করে উঠলেন। আমাকে কেন এখানে ডেকে আনা হয়েছে? কে ডেকেছে আমায়? আবার তারানাথের স্থির কণ্ঠ শোনা গেল, আপনাকে ডেকেছে কালী কিঙ্কর বাবু। আপনি নিশ্চয়ই চেনেন। আপনার মেসো মশাই তো। কিছু মনে পড়ছে? গণনাথ আবার চিৎকার করে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তার চোখ পড়ল দেওয়ালের দিকে। আর দেওয়ালের দিকে চোখ পড়তেই তিনি আতঙ্কে আঁতকে উঠলেন। দেওয়াল থেকে বেয়ে বেয়ে নেমে আসছে কালো রাত্রির অন্ধকারের স্তূপ দিয়ে গড়া একটা অবয়ব। তার কালো ধূম্র অঙ্গে চোখ, নাক, মুখের কোনো অস্তিত্ব নেই। গণনাথের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেছে। ভাঙা ভাঙা স্বরে তিনি বললেন, ও কে কিশোরী বাবু? ও কে? তারানাথ কড়া গলায় বলল, চিনতে পারছেন না? ইনি আপনার মৃত মেসমশাই কালী কিঙ্কর সেন। সম্পত্তির লোভে যাকে খুন করে চিলেকোঠার ঘরের দেওয়ালের মধ্যে বন্ধ করে দিয়েছিলেন। গণনাথ এবার পাগলের মতো করতে লাগলো, বলতে লাগলো, আমি কিছু আমি আমি কিছু জানি না। আমি কিচ্ছু করিনি। সব 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 মিথ্যে কথা, মিথ্যে কথা। আর কিছু বলতে হলো না। ওপর থেকে ধোঁয়ার সেই অন্ধকারময় কুণ্ডলিটা একটা ঝড়ের মতো হাওয়ার রূপ ধারণ করলো। ঘূর্ণি বেগে এসে গণনাথকে নিয়ে পাক খেতে খেতে ওপরের দিকে উঠতে লাগলো। গণনাথ প্রাণ ভয়ে আর্তনাদ করতে লাগলো, কিন্তু সেই হাওয়া তাকে শূন্যে তুলে নিয়ে চলল একদম চিলেকোঠার ঘরে। সেখানে নিয়ে গিয়ে একটা থামের সাথে তাকে আঁচড়ে মেরে ফেলে দিল। মাটিতে পড়ে গণনাথ খাবি খেতে শুরু করলো। তার ওপর যেন কেউ 20 মণ ওজন চাপিয়ে দিয়েছে। সে শ্বাস প্রশ্বাস নিতে না পেরে ভয়ঙ্কর রকমের ছটফট করতে লাগলো। তারপর হাত জোর করে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো বলতে লাগলেন, আমায় মেরো না, আমার প্রাণে মেরো না মেসমশাই। আমি তোমায় খুন করেছি, আমি তোমায় খুন করেছি, এই কথা আমি স্বীকার করছি। কিশোরী বাবু, আপনারা আমায় 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 পুলিশে দিন, কিন্তু কিন্তু আমায় বাঁচান। এইভাবে আমি মরতে চাই না। চলতে লাগলো তার সেই অসহ আর্তনাদ। তারানাথ এবার বাতাসের দিকে হাত তুলে বলল, এবার থামুন কালী কিঙ্কর বাবু, যথেষ্ট হয়েছে। আমরা ওকে আইনের হাতে তুলে দিচ্ছি, আইন ওকে সাজা দেবে। আর আমি কথা দিচ্ছি আপনাকে, আমি প্রেত জনির এই কাল গহ্বর থেকে আপনাকে মুক্তি দেব। তারানাথের কথায় কাজ হলো। গণনাথ এবার ছিটকে একপাশে পড়লেন, যেন ওর বুকের ওপরে যেটা চেপে বসেছিল সেটা ওকে মুক্তি দিল। তারানাথ গণনাথকে বলল, অন্যায় কখনো চাপা থাকে না গণনাথ বাবু। পাপ করে এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পার পায়নি, আপনিও পেলেন না। আপনাকেও কর্মফল ভোগ করতে হবে। প্রকৃতি যখন রুষ্ট হয় জানবেন, তখনই সে অপ্রাকৃত শক্তির জন্ম দেয়। বড়দা ও কিশোরী বেরিয়ে গেল থানায় খবর দিতে। কিছুক্ষণ পরে তারা পুলিশ নিয়ে ফেরত এলো। গণনাথবাবু প্রাণ ভয়ে নিজেই সব স্বীকার করলেন এবং দেখিয়ে দিলেন চিলেকোঠার ঘরে একটি দেওয়ালের এক পাশ। শাবল গাঁইতি দিয়ে দেয়াল ভেঙে উদ্ধার হলো একটি অর্ধগলিত মানুষের মৃতদেহ। নিঃসন্দেহে ইনি এই বাড়ির আসল মালিক কালী কিঙ্কর বাবু। তার মাথায় চোট, গলায় 10 আঙুলের দাগ, চোখ দুটো শেষ দিকে দম বন্ধ হয়ে ঠেলে বেরিয়ে এসেছে। ভয়ঙ্কর দুর্গন্ধ।
সম্পত্তির লোভে পাশবিক নৃশংসতার সাথে তাকে খুন করেছে। কত নৃশংস হতে পারে মানুষ! আমার গা গুলিয়ে এলো। প্রবল দুর্গন্ধে পেটের সমস্ত আহার উঠে আসতে চাইছে। পুলিশ কর্তা অমর ঘোষ মহাশয় বললেন, কিন্তু এইরকম আশ্চর্য ব্যাপার তো কখনো দেখিনি বা শুনিনি। মানুষ খুন করে ফেরার হয়ে যায়, সে আবার ফিরে এসে থানায় সারেন্ডারও করছে। বাড়ি টাড়ি সব বেচে টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল বললেন। তা এলো কেমন করে? বড়দা বলল, আগে চিত্রাকর্ষণ করে। কিন্তু সমস্তটা বললে কি আপনাদের বিশ্বাস হবে দারোগাবাবু? আইন কি অশরীরীর অস্তিত্বে বিশ্বাস করে? ধীরে ধীরে তারানাথ এবার ফিরল দারোগার দিকে। আপনি তারানাথ জ্যাঠা মশাই না? তারানাথ তো বেশ অবাক হলো, বলল, হ্যাঁ, আমি সে। তুমি আমাকে চেনো নাকি? আমায় চিনতে পারছেন কাকাবাবু? তারানাথ বেশ কিছুক্ষণ তার মুখপানে তাকিয়ে রইল, তারপর ব্যর্থ মাথা নাড়ল। দারোগা হেসে বললে, চিনতে না পারাই স্বাভাবিক। বহু বছর আগের কথা, তাও আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। মনে পড়ে ময়নাগড় গ্রাম, বিরামখালী শ্মশান, মাধব ঘোষ। তারানাথ বিহবল হয়ে গিয়ে বলল, তুমি কে হও তার? আগে জ্যাঠামশাই, আমি মাধব ঘোষের দাদার ছেলে, শ্রী অমরনাথ ঘোষ। আপনি যখন আমাদের বাড়ি গিয়েছিলেন আমি তখন অনেক ছোট, আপনাকে সেখানেই দেখেছিলাম। তা জ্যাঠামশাই, আপনি এখন আছেন কেমন? এই বলে সে ঝুঁকে তারানাথের পায়ের ধুলো নিল। তারানাথ কিছুক্ষণ স্মৃতিবিহবল হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হাত তুলে তাকে বলল, তুমি মাধবের দাদার ছেলে? বেঁচে থাকো বাবা, তোমার মঙ্গল হোক। তা তোমার কাকার খবর কি? ম্লান হেসে অমরবাবু বললেন, কাকা তো আর নেই জ্যাঠামশাই, বছর 3 আগেই তিনি। তারানাথ চোখ বুঝল। দুফোঁটা জল গড়িয়ে গেল তার চোখের কোল থেকে। তারপর ধরা কণ্ঠে অমরবাবুকে বললেন, বড় ভালো মানুষ ছিল হে তোমার কাকা, বড় ভালো মানুষ। তবে নরলোকের নিয়মই যে তাই বাবা, এ যে অমোঘ সত্য। এই বলে তারানাথ চোখ মুছল। বুঝলাম সাধক হলেও মানবিক অনুভূতিগুলো এখনো তারানাথকে মায়ামুক্ত হতে দেয়নি। তাই হয়তো তারানাথের পূর্ণ সাধনা হয়নি। কিছু দূর গিয়েই ফেরত আসতে হয়েছে তাকে। কিন্তু যেটুকু হয়েছে সেটাই বা কম কি? ঈশ্বর তাকে তার অর্ধ সাধনার ফলও 2 হাত ভরে দিয়েছেন। এই মানুষ যদি পূর্ণ সাধক হতেন তবে হয়তো মহাপুরুষের তালিকায় আরও একটি নাম যুক্ত হতো। অমর বললেন, আপনি এই অসাধ্য সাধন করলেন কি করে জ্যাঠামশাই? এই যে অবিশ্বাস্য। মানে কারো চিত্রের মাধ্যমে তাকে তন্ত্র বলে টেনে আনা, তারপর মানে। তারানাথ মৃদু হেসে বলল, শুধু চোখের দেখার বিশ্বাসই বিশ্বাস নয় অমর। ইচ্ছে শক্তির বিশ্বাস জোর, এর চেয়ে বেশি কোনো বিশ্বাস নেই। আর কিছুটা বলতে পারো সাধনালব্ধ ফল, আর আমার আরাধ্যা মধুসুন্দরী দেবীর কৃপা। ময়না তদন্তের জন্য পুলিশ কনস্টেবলরা সেই দেহ নিয়ে গেল আর সাথে গ্রেপ্তার করল গণনাথ বাবুকে। তবে এই আকস্মিক অলৌকিক আঘাতে সে যেন খানিক অপ্রকৃতিস্থ হয়ে গেছে। সে মাঝে মাঝে চমকে উঠছে, বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি মেরেছি, বেশ করেছি। তুই বাড়ি দিচ্ছিলি না কেন? যা যা, সামনে থেকে যা। সে যেন চোখের সামনে কোনো অশরীরীর উপস্থিতি প্রত্যক্ষ করছে। এরপর সে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে চারপাশ থেকে কি যেন তাড়াতে লাগলো। চোখ মুখ ফ্যাকাশে, রগ দিয়ে টপ টপ করে ঝরছে ঘাম। কাকে যেন সে প্রাণপণে সরাতে চাইছে। তারপরে সেই তার বুকের মধ্যিখানটায় চেপে দমাস করে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ওর বুকের ওপরে হাত দিয়ে তাকে নাড়াতে লাগলো। কোনো সাড়া নেই। তারানাথ বলল, ও আর জাগবে না,
কালীকিঙ্কর বাবু তার মৃত্যুর প্রতিশোধ নিয়ে গেছেন। তাহলে শেষ পর্যন্ত প্রতিবিম্বের অবসান হলো? তারানাথ নীরবে মাথা নাড়ল। তারপর কিশোরীর দিকে তাকিয়ে রহস্যজনক হাসি হেসে বলল, কি হে কিশোরী, বলি এবার বিশ্বাস হলো তো নাকি? কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের নিবেদন শেষ করছি। গল্পটির বিভিন্ন চরিত্রে ছিল সৌরভ সাহা, সৌরভ রয়, বর্ণালী, নিরুপম এবং আমি রাজপ্রতাপ বসু। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আজকের এই গল্পটি নরকের দরজা খোলা লিখেছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে RNM অভিষেক। গল্পের প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও, শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। গল্পের সমগ্র পরিচালনায় আছে আমি রাজপ্রতাপ বসু। যদি গল্পটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মহলে গল্পটির লিঙ্ক শেয়ার করে রাজপ্রতাপের ঠেকের সঙ্গী হয়ে যেতে বলুন, কারণ রাজপ্রতাপের ঠেকে আসতে চলেছে এরকমই একের পর এক অভাবনীয় সৃষ্টি এবং ফ্যান ফিকশন গল্প। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ফিরবো আবার পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।